This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। তন্নিষ্ঠার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। তন্নিষ্ঠা, ঘড়ির কাঁটা প্রায় দুটো মানে ফুল অ্যান্ড ফাইনাল। আর ফুল অ্যান্ড ফাইনাল প্রশ্ন এটাই যে আজকে সুপ্রিম কোর্টে কি কি ঘটেছে এখনো পর্যন্ত। একটু আগে হিয়ারিং হচ্ছিল, শোনাচ্ছিলাম আপনাদেরকে। ভোটার তালিকা সংশোধনে কেন গণ্য হবে না আধার কার্ড? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশন। বিহারে ভোটের ঠিক আগে ভোটার তালিকা সংশোধনের সময়কাল নিয়ে প্রশ্ন সর্বোচ্চ আদালতের। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, একটু আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল টেলিফোনে, তুমি বলছিলে হিয়ারিং চলছে, এখনো পর্যন্ত কি আপডেট, কি পাওয়া যাচ্ছে? দেখো, দুপুর 1টায় মধ্যাহ্নভোজের বিরতি হয়ে গিয়েছে এবং দুপুর 2টোর পর থেকে আবার ওই হিয়ারিং শুরু হবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে শুনানির একেবারে শুরুতেই যারা মামলাকারী তাদের পক্ষের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি তারা ধাপে ধাপে যে প্রশ্নগুলি তোলেন তা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন কোন অধিকারে তারা আধার বা তাদের ইস্যু করা ডকুমেন্ট ভোটার কার্ড সেটাকে গ্রহণযোগ্য পরিচয়পত্র হিসেবে তারা মানছেন না। একই সঙ্গে যে সময়ে এই রিভিশন শুরু করা হয়েছে সেই রিভিশনের যৌক্তিকতা নিয়ে অর্থাৎ তার সময়কাল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তার পাশাপাশি বলা হয়েছে যে ইন্টেন্সিভ রিভিশনের কথা বলা হলেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কোনো আইনি প্রভিশন নেই। ফলত কোন ভিত্তিতে দাঁড়িয়ে তারা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তারা শুরু করেছেন এবং তাদের বক্তব্য যে যদি একজন বৈধ ভোটারও ভোটার তালিকা থেকে বাদ পড়েন তাহলে গণতান্ত্রিক পরিকাঠামো কখনো সম্পূর্ণ হতে পারে না। আর ঠিক এই সওয়ালের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন আজকে প্রশ্নের মুখে পড়ে সুপ্রিম কোর্টে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচির বেঞ্চ। তারা প্রশ্ন করে যে আধার কার্ডকে ভোটার কার্ডকে কেন এক্ষেত্রে গ্রহণযোগ্য ডকুমেন্টস হিসেবে ধরা হচ্ছে না। সেখানে সঙ্গে দেখো জ্যোতির্ময়, আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপদা, শুভজিৎ রয়েছে। অরূপদা, আপনারা যে প্রশ্নগুলো তুলেছিলেন ডে ওয়ান থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছিলেন প্রথমে, আজকে সুপ্রিম কোর্ট ঠিক একই প্রশ্ন তুলেছে। অরূপদা, এই প্রশ্নটা তো যে কোনো গণতান্ত্রিক মানুষের পক্ষেই তোলা স্বাভাবিক। এই কারণেই, কারণ আমরা দেখেছি বিজেপি নিজের ক্ষমতায় আসার জন্য কোথাও 6 মাসে 40 লক্ষ মানুষের নাম তোলে, যেরকম মহারাষ্ট্রে তুলেছে, যেরকম দিল্লিতে করেছে। আবার কোথাও যেখানে বুঝতে পারছে ওদের অসুবিধে রয়েছে সেখানে 1 লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার জন্য এই কাজ করছে। আসলে নির্বাচন কমিশনের মতো একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান সেটা যদি পলিটিসাইজ হয়ে যায় তাহলে যা হওয়ার তাই হচ্ছে। আগে নির্বাচন কমিশনার নিযুক্ত হতেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, লিডার অফ অপোজিশন ইন পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী, 3 জনে মিলে। তাতে একটা স্বচ্ছতা, নিরপেক্ষতা থাকে। এখন তো প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের একজন, অর্থাৎ 2জন বিজেপির লোক মিলে ঠিক করছে। 3 সদস্যের কমিটিতে 2জনই বিজেপি। তাই বিজেপি পেটোয়া লোক দিয়ে নির্বাচন কমিশনার তৈরি করছে। আর তাদের এই ধরনের ডিসিশন প্রতিটা ক্ষেত্রে প্রশ্ন তুলে দিচ্ছে যে নির্বাচন কমিশন আসলে বিজেপির তাবেদারি কাজ করছে। ধন্যবাদ অরূপদা। থাপ্পড় মেরেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, অরূপ চক্রবর্তী বলছিলেন, সরাসরি আপনাদের দিকে অভিযোগের আঙুল তুললেন, কিন্তু আমি মূল বিষয়টা আসি। আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে একাধিক প্রশ্ন উঠেছে, যার মধ্যে বড় প্রশ্ন যে আধার কার্ড কেন গণ্য হবে না। কিভাবে দেখছেন বিষয়টা? আধার কার্ড কেন গণ্য হবে কি হবে না তা সুপ্রিম কোর্ট বিচার করবে, নির্বাচন কমিশন তার জবাব দেবে। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুয়ো ভোটার আছে, এই ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই দাবি কে করেছিলেন? বিজেপি করেছিল না মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল? দলীয় কর্মীদের বাড়ি বাড়ি নামিয়ে ভুয়ো ভোটার খোঁজা, সব নাকি পশ্চিমবঙ্গ আর হরিয়ানা, গুজরাট বিজেপি শাসিত রাজ্যগুলির ভোটাররা নাকি এসে পশ্চিমবঙ্গের নাম তুলেছে। তো বিজেপি তৃণমূলের পক্ষ থেকে কতজন ভোটারের নাম প্রকাশ করা হয়েছে? 2005 সালের আগস্ট মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চ্যাটার্জি তৎকালীন স্পিকারকে একগুচ্ছ কাগজ ছুঁড়ে পার্লামেন্টের মধ্যে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন। বলেছিলেন পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভরে গেছে। জানেন ওই লিস্ট কোথায় বাছা হয়েছিল? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে লিস্ট তিনি স্পিকারের উপর ছুড়ে দিয়ে এসেছিলেন, সেই 2003 সালে যে স্পেশাল ইন্টেন্সিভ সামারি রিভিশন হয়েছিল, যা আবার এই অগাস্ট মাস থেকে হতে চলেছে, সেই স্পেশাল ইন্টেন্সিভ সামারি ডিভিশনের যে তালিকা তৈরি হয়েছিল বাংলাদেশি ভোটারদের, সেই তালিকায় তিনি ছুড়ে এসেছিলেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন তুলতে চাই যে ভোটার তালিকায় গড়মিলের কথা বিজেপি গত 3টে ইলেকশনে বলে এসছে, আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা এরকম 16 লক্ষ 17 লক্ষ ভোটারের নাম কাগজে মাথায় মুটের মতো বয়ে নিয়ে গিয়ে ইলেকশন অফিসে জমা দিয়ে এসছে।
আমাদের বরাবরের দাবি ভোটার তালিকা পরিষ্কার করতে বেশ, হবে। খুব পরিষ্কার জগন্নাথ দা আপনাদের অভিযোগটা, অসংখ্য ধন্যবাদ। যে খবরের দিকে নজর রাখছি আমরা, ভোটার তালিকা সংশোধনে কেন গণ্য হবে না আধার কার্ড, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশন। বিহারে ভোটের ঠিক আগে ভোটার তালিকা সংশোধনের সময়কাল নিয়েও প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। আপনারা জানেন বাংলার পরিযায়ী শ্রমিকদের ওড়িশায় আটকে রাখার অভিযোগ এসেছিল। ওড়িশা সরকারের কাছে জবাব চাইল হাইকোর্ট। মুখ্য সচিবকে ওড়িশার সঙ্গে যোগাযোগ করে তথ্য দিতে নির্দেশ। আর ঠিক কি অবজারভেশন হাইকোর্টের, জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, দেখো বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে দুই পরিবারের ওড়িশায় যাদের হেনস্থা করা হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে মামলাটি করা হয়। বিচারপতি স্পষ্টভাবে জানতে চেয়েছেন কেন তাদের আটকে রাখা হয়েছে, কতক্ষণ ধরে তাদের আটকে রাখা হয়েছিল ইত্যাদি যাবতীয় বিষয় ওড়িশাকে জানাতে হবে। আমাদের মুখ্য সচিব একজন নোডাল অফিসার ঠিক করবেন এবং তিনি যাবতীয় তথ্য ওড়িশার সরকারের কাছ থেকে নেবেন এবং পরবর্তী শুনানির দিন জানাবেন। এই নোডাল অফিসার যদি তৈরি হয় তার জন্য এদিন রাজ্য সরকার আবেদন করেন। রাজ্য সরকারের যুক্তি ছিল যে এই ধরনের কোনো অফিসার থাকলে তাহলে দুই রাজ্যের মধ্যে কমিউনিকেশন অনেক সহজ হবে। তারপরে বিচারপতি এই নির্দেশ দেন। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। টার্গেট 2026, নতুন উদ্যমে বঙ্গ বিজেপি। দিল্লিতে দিলীপ, শ্রমিক, সুকান্ত। বৃহস্পতিবার দিল্লিতে বঙ্গ বিজেপির দুজন প্রাক্তন এবং একজন বর্তমান সভাপতি, রাজ্য সভাপতি। গতকালই রাজধানীতে পৌঁছে যান দিলীপ ঘোষ, শিবপ্রকাশের সঙ্গে বৈঠক করেন তিনি। আজ দুপুরে গেলেন শ্রমিক ভট্টাচার্য এবং আজ রাতেই পৌঁছবেন সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। কেন তাদের কি কোথাও এক জায়গায় বসানো হতে পারে, কি জানা যাচ্ছে? প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দেখো সেই সম্ভাবনা বলেই আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। তার কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি দায়িত্ব নেওয়ার পর নতুন কমিটি এখনো তৈরি হয়নি। দিন দুয়েক আগেই আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে 15 দিনের মধ্যেই ঐক্যবদ্ধ বিজেপির চেহারা আপনারা দেখবেন এবং ফলে সেই কমিটির বিষয় নিয়ে কথা হতে পারে। ইতিমধ্যেই দিলীপ ঘোষ তিনি শিবপ্রকাশ এবং বিনোদ তাওড়ের সঙ্গে বৈঠক করেন। তার তিনি জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য প্রশাসনিক কাজে গিয়েছেন। পাশাপাশি এই সম্ভাবনাও রয়েছে তিনি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার কথা পারেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার একটা চেষ্টা তার তরফ থেকেও চলছে এবং সুকান্ত মজুমদার তিনি প্রশাসনিক কাজে গেলেও আমরা যে জানতে পারছি যে কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন মতো এই তিন নেতার সঙ্গে কথা বলতে পারেন রোড ম্যাপ এবং কাকে কিভাবে কাজে লাগানো হবে, দিলীপ ঘোষকে কিভাবে কাজে লাগানো হবে, সুকান্ত মজুমদারকে কিভাবে কাজে লাগানো হবে এবং তার পাশাপাশি নতুন যে কমিটি হতে চলেছে এই কমিটিতে কাকে কোথায় ব্যবহার করলে দলের ভালো হবে সেই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তিনজনের সঙ্গে কথা বলতে পারেন বলেই জানা যাচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ। প্রদীপ্ত, গতকালই পৌঁছে গেছেন দিলীপ ঘোষ, আজ দুপুরে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, আজ রাতে যাবেন সুকান্ত মজুমদার। তিন নেতা। বঙ্গ বিজেপি যদি 4 মুখ হয়ে থাকে তার মধ্যে শুভেন্দু অধিকারী বাদ দিয়ে বাকি 3 মুখ, দুজন প্রাক্তন রাজ্য সভাপতি এবং শ্রমিক ভট্টাচার্য বর্তমানে যিনি বিজেপি রাজ্যের ক্যাপ্টেন, এই তিনজনই কিন্তু দিল্লিতে আজকে। এবং প্রদীপ্ত যে কথা বলছিল হয়তো আগামীকাল তিনজন নেতৃত্বের সঙ্গে এই বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা কথা বলতে পারেন, কোনো টাস্ক হয়তো দিতে পারেন। এমনকি কানাঘুষ শোনা যাচ্ছিল যে কোনো একটা মতবিরোধ বিজেপির মধ্যে রয়েছে, হয়তো সেটাও মেরামত করার চেষ্টা করতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই তিনজনকে ডেকে নেওয়া দিল্লিতে। এখন দেখা যাক কি টাস্ক দেওয়া হয় দিলীপ ঘোষকে, বাকিদের তরফ থেকে কি রিয়াকশন আসে, কি নির্দেশ দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লিতে দিলীপ ঘোষ তিনি কেন গেছেন, কি বিষয়, সেই সমস্তটা নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে দিল্লিতে গিয়েও সুকান্ত জমানাকে নিশানা করছেন দিলীপ ঘোষ। পার্টির মিটিং এ চেয়ারই দেওয়া হতো না, বিস্ফোরক অভিযোগ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির। পার্টি ছাড়াতে অনেক চেষ্টা করেছে, যে পার্টি দাঁড় করেছে সে পার্টি ছাড়বে কেন, পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে, মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি, যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন, পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। এমন অনেক মন্তব্য করছেন দিলীপ ঘোষ যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, দিল্লিতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। যারা বড় বড় কথা বলছেন তাদের নামে কেস আছে, যার নামে কেস নেই তার সঙ্গে বসলে খারাপ হয়ে গেলাম। দীঘায় যাওয়ায় কর্মীরা নয় কিছু লোক অস্বস্তিতে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেওয়ার অনেক কষ্ট পেয়েছেন। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। আমি তো সবার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে
কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। দিলীপ বাবুকে কোণঠাসা করার জন্য যে ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী করেছিল, সেগুলি তারই বহিঃপ্রকাশ হয়েছিল। আজকে দিলীপ বাবুকে কাছে টেনে নিয়েছেন এখনকার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাই তিনি এগুলো বলতে পারছেন। হয়তো ওনাকে তো একেবারে কোণঠাসা করা হয়েছিল। দেখুন, যেটাই ঘটছে কিংবা যে যাই বলছে, ওই 26-এর নির্বাচনকে মাথায় রেখে টার্গেট করে। আর 26-এর নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে সংখ্যালঘু ভোট। বাংলায় সংখ্যালঘু ভোট কার ঝুলিতে যাবে? তৃণমূলের ঝুলিতে নাকি বিজেপির ঝুলিতে? তর্কযুদ্ধ জারি হয়ে গেছে। যতদিন ধর্মের ভিত্তিতে ভোট হবে, ভালো করে শুনবেন, যতদিন ধর্মের ভিত্তিতে ভোট হবে বিজেপি সাফল্য পাবে না। আমরা বলছি না, দাবি করেছেন রাজ্যের মন্ত্রী পোরখা পলিটিশিয়ান ফিরহাদ হাকিম। যতক্ষণ বিজেপি সম্প্রদায়ের ভোট ভাববে ততক্ষণ বিজেপির সাফল্য আসবে না, এভাবেই কটাক্ষ করেছে বিজেপিকে ফিরহাদ হাকিম। যতক্ষণ না ওরা মানুষের ভোট ভাববে, যতক্ষণ সম্প্রদায়ের ভোট ভাববে, ততক্ষণ বিজেপির সাফল্য কোনোদিন আসবে না। যেদিন ভোটটাকে মানুষের ভোট ভাববে, মানুষ ভোট দিচ্ছে, ভোটার ভোট দিচ্ছে, সেদিন সাফল্য আসবে। যতদিন তারা সংখ্যালঘু সংখ্যাগুরু ধর্মের ভিত্তিতে ভোট হবে, ততদিন বাংলায় সাফল্য পাবে না। দেখুন, ফিরহাদ হাকিম যখন একথা বলছেন, বিজেপি তোরাই বসে থাকবে? মুসলিমদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি করেন ফিরহাদরা। মুসলিমদের মনুষ্যত্বের মর্যাদা ওনারা দেন না। সংখ্যালঘু ভোট পাওয়ার কোনো আবেদন করিনি, মুসলিমদের ভোট ছাড়াই তৃণমূলকে বিসর্জন দেবে বিজেপি, মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমি তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন, তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেব। কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই, পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে, তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন, তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত, আর নেতা যারা আছে এদের সন্তান সন্ততির সংখ্যা কত, আর কোথায় পড়াশোনা করেছে, কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে, একজন মুসলমান নেতার নাম বলুন। সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে, ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে, চলবে না। অভিষেক মঞ্চ থেকে শ্রমিক ভট্টাচার্য দাবি করেছিলেন বিজেপির লড়াই মুসলমানদের বিরুদ্ধে নয়, সবার উন্নয়নের লক্ষ্য। আর শুভেন্দু অধিকারী তিনি আবার অন্য একটি দাবি করেছেন। তিনি বলছেন ভাবের ঘরে চুরি করি না, মুসলিমরা আমাদের ভোট দেয় না। কে কি বলেছিলেন শুনুন। আমাদের মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি, হিন্দুরা মেনে করেছে, জিততে পারতাম না। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। আজ রাঁচিতে ইস্টার্ন কাউন্সিলের বৈঠক, 4 রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কথা বলবো দীক্ষা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, প্রশাসনিক সূত্রে কি জানা যাচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এই বৈঠকে থাকবেন? দেখো, আজকে রাঁচিতে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক রয়েছে। সাধারণত মুখ্যমন্ত্রীরাই সেখানে থাকেন, 4টি স্টেট থাকে সেখানে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা। সাধারণত মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ করা হয়ে থাকে, কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর অন্য কর্মসূচি রয়েছে বলে তিনি যেতে পারছেন না বলে প্রশাসনিক সূত্রে খবর। সেক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সেখানে রয়েছেন এবং যে কটি বিষয় নিয়ে মূলত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে, তার প্রথম একটি হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা যেটা প্রশাসন জানতে পারছি যে
কেন্দ্রের যে বকেয়া, রাজ্যের যে বকেয়াগুলো কেন্দ্রের কাছ থেকে পাওনা রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই চন্দ্রিমা ভট্টাচার্য অমিত শাহের সামনে পেশ করবেন। পাশাপাশি মূলত 4টি রাজ্যের ক্ষেত্রে যেটা হয় আন্তঃরাজ্য আইন শৃঙ্খলা, যে সীমান্ত এলাকার উন্নয়ন এবং নিরাপত্তা বিষয়ক ব্যাপারগুলি, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে নকশাল বা মাওবাদীদের উপর নিয়ন্ত্রণ যেগুলো রাজ্যগুলির ক্ষেত্রে বেশ খানিকটা থ্রেটের ব্যাপার হয়ে থাকে, সেগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। এবং অবৈধ বাণিজ্য বা আন্তঃসীমান্ত অপরাধ বা পরিবহন এবং স্বাস্থ্য শিক্ষা প্রত্যেকটা ব্যাপার নিয়ে সাধারণত ইস্টার্ন জোনাল বৈঠকে আলোচনা হয়ে থাকে। তবে এবারে যেহেতু কেন্দ্রীয় বঞ্চনাতে বারবার সোচ্চার হয়েছে শাসক দল তৃণমূল তথা রাজ্য সরকার, ফলে চন্দ্রিমা ভট্টাচার্য যে বকেয়া রয়েছে রাজ্যের বকেয়া রয়েছে, কেন্দ্রের দেয়নি যে বকেয়াগুলো, সেগুলো নিয়ে যে সরব হবেন সেটা বলা বাহুল্য বা প্রশাসন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ দীক্ষা। এদিকে আজ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জম্মু কাশ্মীরের একটি পর্যটনের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রাতেই কলকাতায় এসেছেন ওমর আব্দুল্লাহ। এর মধ্যে বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করবেন তিনি। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিকেলে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক। আজ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জম্মু কাশ্মীরের একটি পর্যটনের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রাতেই কলকাতায় এসেছেন ওমর আব্দুল্লাহ এবং এরই মধ্যে বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করবেন তিনি। জোড়াসাঁকো থানার কর্তব্যরত ওসিকে চর, এসএফআইয়ের নেত্রীকে তলব। এসএফআইয়ের কলকাতা জেলা সভানেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে তলব জোড়াসাঁকো থানার পুলিশের। সুমোটো মামলা রুজু করেছে পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। গতকাল নোটিশ পাঠিয়ে 24 ঘন্টার মধ্যেই হাজিরার নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফ থেকে। এতে একটা ছবি, পাশাপাশি আরো একটা ছবি গতকাল যে ছবি গোটা বাংলা দেখেছে। সিপিএম এর বর্ষিয়ান নেতাকে বাঁ হাতে চড় মারেন বংশীহারি থানার আইসি। দুটো ছবি আমরা দেখাচ্ছি। একদিকে বর্ণনা কলকাতা জেলার এসএফআইয়ের সভানেত্রী, তাকে যেমন তলব করেছে পুলিশ, অন্যদিকে পুলিশের ভূমিকা গতকাল গোটা রাজ্যের মানুষ দেখেছে। সিপিআইএম এর একজন বর্ষিয়ান নেতা, তাকে বাঁ হাতে চড় মারছেন বংশীহারি থানার আইসি। দুটো ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি। জোড়াসাঁকো থানার কর্তব্যরত ওসিকে চর, এসএফআইয়ের নেত্রীকে তলব করেছে পুলিশ। এসএফআইয়ের কলকাতা জেলা সভানেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে তলব করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। সুমোটো মামলা রুজু করেছে পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। গতকালই নোটিশ পাঠিয়ে 24 ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ দেয়। অন্যদিকে আরো একটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে ছবি গতকাল গোটা রাজ্যের মানুষ দেখেছে। বর্ষিয়ান সিপিএম কর্মী, তিনি রাস্তায় নেমেছিলেন, তাদের নির্দিষ্ট কর্মসূচি ছিল, সেখানে বংশীহারি থানার আইসি বাঁ হাতে চড় মারেন প্রকাশ্যে সিপিআইএম এর ওই বর্ষিয়ান কর্মীকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। দেবাঞ্জন, শুভজিৎ রয়েছে। দেবাঞ্জন, দুটো ছবি আমরা দেখাচ্ছি, পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন আপনারা? হ্যালো, হ্যাঁ দেবাঞ্জন, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ দেবাঞ্জন, দুটো ছবি আমরা দেখাচ্ছি। একটা আপনাদের দলের নেত্রীকে ডেকে পাঠিয়েছে পুলিশ, অন্যদিকে পুলিশ গতকাল আপনাদের দলের এক বর্ষিয়ান নেতা, তাকে চড় মারছে বাঁ হাতে। দুটো ছবি আমরা দেখছি, পুলিশের ভূমিকা দেখছেন কিভাবে? গতকাল গোটা দিন পুলিশ কার্যত সরকারি গুন্ডার ভূমিকা পালন করতে রাস্তায় নেমেছিল এবং বিজেপির বিরুদ্ধে ডাকা বন্ধ, বিজেপির সরকার, মোদীর সরকার শ্রমকোড লাগু করছে, সেই শ্রমকোডের বিরুদ্ধে ডাকা বন্ধ, সেই বন্ধকে ব্যাহত করতে, সেই ধর্মঘটকে ভাঙবার জন্য তৃণমূলের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, তারা রাস্তায় নেমেছিল। একাধিক জায়গায় হচ্ছে যে ধর্মঘটীদেরকে আক্রমণ করেছে, মারধর করেছে। কোনো মহিলা পুলিশ নেই, পুরুষ পুলিশরা হচ্ছে যে ছাত্রীদেরকে, মহিলাদেরকে ফেলে রাস্তায় মারধর করছে, ম্যানহ্যান্ডেল করছে, মানে উইচ ট্যান্টামাউন্টস টু মোলেস্টেশন। এই ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটিয়েছে এবং বংশীহারির ঘটনাকে ডাইলিউট করবার জন্য নতুন করে একটা মিথ্যা মামলা সাজানোর একটা প্রকল্প তৈরি করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রিট, এই চত্বরটাকে কেন্দ্র করে। ধন্যবাদ দেবাঞ্জন। আমরা কথা বললাম দেবাঞ্জন দে, এসএফআইয়ের রাজ্য সম্পাদকের সঙ্গে। তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টা দেখছি কিভাবে, তন্ময় ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম একটু আগে, তিনি কি বলেছেন শুনুন। এটাতে পুলিশ প্রশাসন যারা কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, তাদেরকে চড় মারা এটা কোনো একটা সভ্য সংস্কৃতির মধ্যে পড়ে না। সেটা আমাদের দলের পক্ষ থেকে যেটা হয়েছে সেটার নিন্দা জানিয়েছি। এই ঘটনা নিয়ে যখন বামেরা এত সুর চড়াচ্ছিল, সিপিআইএম নেতানেত্রীরা এত সুর চড়াচ্ছিল, এর আগে সংস্কৃতিটাকে ঠিক করুন, তারপরে বাকি কথা বলবেন। আজি
কসবা ল কলেজে ধর্ষণ, নারী নির্যাতন থেকে কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমার আঘাতে স্কুল ছাত্রের মৃত্যু, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে এবার কংগ্রেসের লালবাজার অভিযানের এই মুহূর্তের কি ছবি, কি আপডেট, সমস্ত জানবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, দেখো কলেজ পাশ থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে, কংগ্রেসের মিছিল, বৃষ্টির মধ্যে সেই মিছিল শুরু হয়ে গিয়েছে বউবাজার হয়ে লালবাজার অভিযান। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি আছেন, তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের এই মিছিল। আজকে লালবাজার অভিযান বৃষ্টির মধ্যে কি বলবেন? आंधी और तूफान में कांग्रेस मैदान में মানুষের স্বার্থে কংগ্রেস রাজপথে ছিল, আছে, থাকবে। আজের যে ঘটনা, এই যে আজকে যে মিছিল কসবা, রাজ্যিকর, কালীগঞ্জ আর লালবাজার অভিযান করছেন, এর আগে বিরোধীদের সমস্ত রকম অভিযান কর্মসূচি বাধা পেয়েছে, আজ যদি আটকানো ব্যানার এরা কি ঢুকে গেল নাকি? কি বলবেন দাদা? পুলিশের প্রতি আজকে কি বার্তা দেবেন? পুলিশের কাছে বারে বারে তো বলছি আপনাকে যে আমরা লালবাজার অভিযান করছি, যত অন্যায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তার বিরুদ্ধে। আর তুমি বুঝতেই পারছো যে বৃষ্টির মধ্যে সৌরভ, একটা বিষয় জানার চেষ্টা করব, তিলোত্তমার মা বাবাকেও এই অভিযানে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছিল কংগ্রেসের তরফ থেকে, তারা কি এখানে যুক্ত হয়েছেন, এখানে এসেছেন? দেখো এই অভিযানে তিলোত্তমার বাবা মা নেই, কংগ্রেস কর্মীরা রয়েছেন এবং এই মুহূর্তে কংগ্রেস কর্মীরাও, সেটাও কিন্তু সংখ্যায় কংগ্রেসের যে জমায়েত, সেই জমায়েত অনেকখানি জমায়েত, সেখানে মহিলারা রয়েছেন, যুব কংগ্রেস কর্মীরা রয়েছেন, সব মিলিয়ে এই মুহূর্তে লালবাজারের দিকে এগিয়ে যাচ্ছে কংগ্রেসের এই মিছিল। তন্নিষ্ঠা, বেশ, ধন্যবাদ সৌরভ। বনগাঁর দিকে নজর রাখবো। বনগাঁয় বিজেপি নেত্রী শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার, রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চেষ্টা, পাল্টা দাবি অভিযুক্ত নেতার। বিজেপিতে মহিলাদের সম্মান নেই, খোঁচা তৃণমূলের। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি বিজেপির জেলা নেতৃত্বের। সম্পূর্ণ সে তার জায়গা না পাওয়ার কারণে আমার বিরুদ্ধে এই অভিযোগ। তবে এটা আমার অপমান না, এটা পার্টির অপমান, ভারতীয় জনতা পার্টির অপমান। এটা সে আমাকে অপমান করলো না, এটা সমগ্র ভারতীয় জনতা পার্টির অপমান করলো। এর থেকে অত্যন্ত প্রমাণিত হয় যে বিজেপির নেতার কাছে তার দলের একজন জনপ্রতিনিধি, সেও নিরাপত্তা নেই, তারও সে সুরক্ষিত নয়। এরা আবার অনেক বড় বড় কথা বলে, এরা মহিলাদের সম্মান দিতে জানে না। প্রশাসনকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে অহেতু যেন কাউকে হয়রানি না করা হয়, যদি সঠিক হয় তার সঠিক তদন্ত করে সঠিক বিচার করবে, এই বিশ্বাস আমরা রাখি। আর যদি সত্যি উনি এই কাজ করে থাকেন তাহলে দলের মতো ব্যবস্থা করবে। এবার একটু শীতলকুচির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বকেয়া 100 দিনের টাকা। শীতলকুচিতে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, কোচবিহারের গোসাইয়ের হাটে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বরেন বর্মন। পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে বরেন বর্মন, সেই মুহূর্তের ছবি দেখুন। যে ছবি দেখছেন আপনারা, সেটা বিজেপি বিধায়ক বরেন বর্মন যখন কার্যত বলা যেতে পারে হামলার মুখে পড়েন, বিক্ষোভের মুখে পড়েন, সেই মুহূর্তের ছবি। বরেন বর্মনকে ঘিরে তুমুল বিক্ষোভ, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ। শীতলকুচির ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে বরেন বর্মন বিজেপি বিধায়ক, তাকে ঘিরে বিক্ষোভ, বকেয়া 100 দিনের টাকা। শীতলকুচিতে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ। কথা বলবো সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, আমরা দেখলাম কিভাবে তার গাড়ি ঘিরে ধরে কিছু দল এসে তার উপর একেবারে হামলা চালাচ্ছে, গাড়ি ভাঙচুরের চেষ্টা করছে, এরা কারা? দেখো, অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে। বরেন বর্মন নিজেও তিনি আজকে বলেছেন যে তিনি পুজো দিতে এসেছিলেন, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। তাকে ধরে মন্দিরের মধ্যে বিক্ষোভ দেখানো হয়েছে, তাকে ধাক্কা মারা হয়েছে এবং কোনো ক্রমে তিনি বেঁচেছেন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তার সঙ্গে ছিল বলে। ফলে এই যে আজকের ঘটনা, এই ঘটনা কিন্তু শুধু যে আজকে হয়েছে তা কিন্তু নয়। দীর্ঘদিন ধরে তিনি বিধায়ক হওয়ার প্রায় 1 বছর 1.5 বছর পর থেকেই কিন্তু তিনি যেখানেই কোনো কর্মসূচি দিতে যান সেখানেই কিন্তু তার উপর এরকম অতর্কিত ভাবে ঘিরে ধরা হয়, বিক্ষোভ দেখানো হয়, হামলা হয়েছে, একাধিকবার হয়েছে।
আজকের সেই ঘটনা কিন্তু হঠাৎ করে হয়েছে এমনটা নয়, কারণ তিনি আজকে পুজো দিতে গেছিলেন গোসাইহাটের কালী মন্দিরে। সেখানে তৃণমূলের বেশ কিছু লোক তারা সেখান দিয়ে যাচ্ছিলেন তাদের কোনো কর্মসূচিতে, সেখানেই তাকে ঘিরে ধরেন এবং তাকে কিন্তু হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। কিন্তু তৃণমূলের বক্তব্য যে বিধায়ককে পাওয়া যায় না, বিধায়ক কোনো কাজ করেন না। বোঝা যাচ্ছে তাদের অভিযোগগুলো বোঝা যাচ্ছে। সুমন কল্যাণ, তুমি ঘটনার দিকে নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। পুলিশ প্রশাসন নির্বাক, তারা নির্বাক দর্শনের ভূমিকা পালন করছে। আমাকে ধাক্কা দিচ্ছে, তারপরে কোনো নিরাপত্তা নেই। আমাদের আর একজন ছিল কনকবাবু, তাকেও হুমকি দিয়েছে, মারার হুমকি। তুই মন্দির থেকে বেরিয়ে আয়, তোকে চামড়া তুলে নেব। পুজো দিতে এসে, ভগবানের আরাধনা করতে এসে যদি এই সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে আজকে আমাদের হিন্দু সমাজ, আপনারা দেখুন তৃণমূলের কর্মকাণ্ড দেখুন। সামনে বিধানসভা ভোট বলে তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন। পুজো দেওয়াতে আমাদের আপত্তি নেই, কিন্তু একজন জনপ্রতিনিধির যে কাজ, সেই কাজ তিনি গত 4 বছর ধরে একটিও করেননি। মানুষ বিধায়কের দেখা পায়নি এলাকায় উন্নয়নমূলক কাজে তিনি কোনো অংশগ্রহণ করেননি। এমনকি সাধারণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ ফর্মে সই পর্যন্ত করার জন্য তাকে পাওয়া যায় না। স্বাভাবিকভাবে মানুষ তার উপর ক্ষুব্ধ। এদিকে ভাদোদারায় ব্রিজ বিপর্যয়ের পর সতর্ক এই রাজ্যের পূর্ত দপ্তর। বাংলা সব ব্রিজে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ পূর্ত দপ্তরের তরফ থেকে। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দীক্ষা, দুটো প্রশ্ন, এই নির্দেশিকা ঠিক কি বলা হচ্ছে, 1 আর 2, ব্রিজ বিপর্যয় পশ্চিম রাজ্যে হলো বলেই কি এই নির্দেশিকা, নাকি এটা রেগুলার একটা রুটিনের মধ্যে পড়ে? এটা দুটো ক্ষেত্রেই বলা যেতে পারে। তার কারণ হচ্ছে কালকে আমরা দেখলাম যে গুজরাটের ভাদোদারায় যে গম্ভীরা ব্রিজ ভেঙে পড়লো, তাতে পরপর কয়েকটি গাড়ি ভেঙে পড়ার জন্য বেশ কয়েকজন নিখোঁজ এবং নিহত হয়েছেন বলে আমরা জানতে পারছি। এবং তারপরে আমরা দেখলাম যে রাজ্যের পূর্ত দপ্তরের তরফ থেকে রাজ্যের সবকটি জেলার যে কটি ব্রিজ রয়েছে সবকটি স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যে ব্রিজগুলো পুরনো এবং দীর্ঘদিনের, সেগুলোতে স্পেশাল ইন্সপেকশনের জন্য ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও বলে রাখা প্রয়োজন, যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির জন্য বেশ কিছু জেলায় কিন্তু ভালো রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জেলাগুলোতেও বেশ কিছু রাস্তা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু এই টানা বৃষ্টি পড়ছে এবং গতকালের যে দুর্ঘটনা গুজরাটে ঘটেছে, সব দিক মাথায় রেখেই কিন্তু এই স্পেশাল ইন্সপেকশনের নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দপ্তরের তরফ থেকে। জেলার সবকটি, আমরা বলা প্রয়োজন যে প্রায় 2500-এর মতন পূর্ত দপ্তরের অধীনে রাজ্যে ছোট বড় নানা রকম সেতু আছে এবং সবকটিকেই স্পেশাল ইন্সপেকশনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পূর্ত দপ্তর থেকে। ধন্যবাদ দীক্ষা। দেখছেন টিভি9 বাংলা। এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। কিশোরকে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দিল শাহেনশা, তারপর ক্ষান্ত হয়নি সে, আটকে রাখা হয়েছিল তালা বন্ধ করে। কয়েকদিন পর সবাই ঘুমিয়ে থাকার সুযোগে সেই নাবালক অবশেষে পালায়। শিয়ালদা থেকে ট্রেনে চেপে নামে কিষানগঞ্জে, স্থানীয়দের থেকে টাকা চেয়ে খাবার কিনে খায়। তারপর প্রায় 35 কিলোমিটার, ভেবে দেখুন, একজন নাবালক ছেলে সে 35 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছয় ইসলামপুরে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি সেই নির্যাতিত নাবালক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কিশোরকে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং সেই কিশোর তিনি নিজেই পায়ে হেঁটে বাড়ি পৌঁছেছে। রূপক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি রূপকের সঙ্গে জানবো, রূপকের থেকে জানতে চাইবো এই মুহূর্তে যে ঠিক কিভাবে ওই নাবালক পালিয়ে বাঁচলো এবং তারপরে কিভাবে সে বাড়ি পৌঁছলো, গোটা বিষয়টা রূপক। দেখো, এই ঘটনার মধ্যেও কিন্তু একটা মর্মান্তিক বিষয় লুকিয়ে রয়েছে এবং পুরোটাই একটা রহস্যাবৃত। বলতে গেলে সেই নাবালকের যে পরিবার, তারা কিন্তু জানাচ্ছে সেই নাবালকের সঙ্গে তারা কথা বলেছেন এবং সেই নাবালক সে জানিয়েছে তাকে একটি তালাবন্ধ ঘরে আটকে রাখা হয়েছিল। তারপরে কিন্তু সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে, সেখান থেকে ট্রেন ধরে সে কিন্তু শিয়ালদা স্টেশনে আসে এবং শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে সে কিন্তু কিষানগঞ্জ স্টেশনে নামে এবং রাত 10টার পরে সে স্টেশনে নেমে সেখানে কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চেয়ে সেখান থেকে পায়ে হেঁটে সে কিন্তু গতকাল এই ইসলামপুর এলাকায় ঢোকে এবং তারপরে তিস্তা ক্যানেল এলাকায় তাকে কিন্তু দেখতে পান স্থানীয়রা এবং তার পরবর্তীতে ঘরের ছেলে ঘরে ফেরে। কিন্তু সবটা মিলিয়ে প্রশ্ন উঠছে, এই ঘটনায় কেন পুলিশ উদ্ধার করতে পারলো না? যদি তাকে কোনো তালাবন্ধ ঘরে আটকে রাখাই হয়,
তাহলে কেন পুলিশ কোনো সূত্রের খবর পেল না? কেন কোনোভাবে এত সিসি ক্যামেরা, এত পুলিশের সোর্স, তারা কি করছিল? সেই সমস্ত নানা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। একদিকে যেমন পরিবারের লোকরা তুলছেন, পরিজনেরা তুলছেন, প্রতিবেশীরা তুলছেন, অন্যদিকে কিন্তু তদন্তকারীরা তারা কিন্তু বলছেন যে এই ঘটনায় মানো নামে যে ব্যক্তির নাম উঠে আসছে সেই ব্যক্তি আসলে কে, কিভাবে এই নাবালক সেখানে পৌঁছলো, এর ভেতরে যে একটা রহস্য লুকিয়ে আছে তা কিন্তু খোঁজার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। অবশ্যই আমি গোটা বিষয়টার দিকে নজর থাকবো। অনেক ধন্যবাদ তোমায়। শিয়ালদা থেকে ট্রেনে চেপে নামে কিশোরগঞ্জে সেই নাবালক এবং সে নিজেই পায়ে হেঁটে তারপর নিজের গতিতেই বাড়ি ফেরে। পুলিশ প্রশাসন তারা এতদিন ধরে সেই কিশোরকে উদ্ধার করতে পারেনি, তবে সেই কিশোর নিজেই বাড়ি ফিরেছে নিজের মতো করে। পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে যে এই আকরা স্টেশনের কোনো একটি বাড়িতে তাকে গৃহবন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল এবং গত পরশু দিনকে কোনো রকমের রাত্রিবেলায় সে সেই বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আকরা স্টেশনে আসে এবং এখান থেকে শিয়ালদায় যায়, পরবর্তীকালে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে যে পুলিশ কিন্তু কোনো রকম ভাবে তাদেরকে সাহায্য করেনি, কারণ দীর্ঘ 43 দিন হয়ে যাওয়ার পরেও 5 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু কোনো রকম ভাবে এই নাবালকের খোঁজ দিতে পারেনি পুলিশ। এবং রবীন্দ্রনগর এবং মহেশতলা থানার ভূমিকা নিয়েও কিন্তু পরিবারের লোকজন প্রশ্ন তুলছে। তাদের বক্তব্য, সেই নাবালক কিন্তু নিজের ইচ্ছায় এখান থেকে কোনো রকমে পালিয়ে বেঁচেছে। কার বাড়িতে সে গৃহবন্দী অবস্থায় ছিল, কারা তাকে আটকে রেখেছিল, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এবং পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, সুদূর ইসলামপুর থেকে কিন্তু সেই নাবালককে আবারও আকরায় নিয়ে আসা হবে এবং কোন বাড়িতে সে গৃহবন্দী অবস্থায় ছিল, কে কে তাকে আটক করে রেখেছে, সেটা কিন্তু জানবার চেষ্টা করবে পুলিশ। যদিও পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এই নাবালকের পরিবার প্রশ্ন তুলছে, কারণ 43 দিন অতিক্রমের পরেও কিন্তু পুলিশ কোনো রকম ভাবে খোঁজ দিতে পারেনি এই নাবালকের। রবীন্দ্রনগর থেকে সৌভিক সরকার, টিভি 9 বাংলা। তাহলে কার বাড়িতে ছিলি তুই, কোথায় কি দেখছিস না, এগুলো আমাদের তো খুঁজে, পুলিশ তোমাকে খুঁজে না, বলছে আমাকে তো খুঁজে না, আমি তো একটা ঘরে বন্ধু হয়েছিলাম। ওই ছেলে যা ঘরে ছেলের নাম কি, ওই ছেলেটার নাম হচ্ছে মানুর বাড়িতে আমি বন্ধ হয়েছিলাম। মানুটাকে ওটা তো আমার বলতে পারবো না কিভাবে বের হয়েছি, কোথায় গেলে ওখান থেকে বলে আকরা স্টেশনে আসছে, ওখান লোকাল স্টেশন ধরে সেলদা আসে, ওই গাড়িতে ধরে উনি আবার ফের চলে আসে ইয়েতে কিশোরগঞ্জে। হাঁটে হাঁটে উনি বলছে আমি বের হয়ে কিশোরগঞ্জ থেকে হ্যাঁ হেঁটে হেঁটে এসছে, হ্যাঁ ইসলামপুর হেঁটে হেঁটে এসছে। আকরাতেই আমাদের কেসটা ছিল, মহেশতলাতেই। পুলিশ যাইভাবে বলছে আমরা কাজ করছি, তো আমাদের ছেলে নিজের ছেলে নিজে আসলো, তো আমার পুলিশ তো কোনো কাজ করলো না, আমাদের কোনো কাজ হয়নি। ভরসা রাখি তো, ভরসার তো কাজই হয় না আমাদের। পুলিশ তো ভরসা তো আমরা পুলিশের উপর করছিলাম, পুলিশের কোনো ভরসা নাই। এদিকে মহেশতলায় নার্স খুনে অবশেষে গ্রেপ্তার স্বামী। রবিবার রাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শিল্পী বিবির দেহ উদ্ধার হয়। 5 দিন পর অবশেষে নাসিরকে গ্রেপ্তার করলো পুলিশ। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী। সৌভিক, সেদিনকে যে অভিযোগ উঠেছিল যে তার স্বামী বাড়ি ফিরছিলেন না, স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন এই শিল্পী বিবি, তারপরে তার মৃতদেহ উদ্ধার হয়, তার স্বামী ক্যামেরার সামনে এসে বলেন স্ত্রীকে খুন করা হয়েছে। তাহলে পুরোটাই কি পরিকল্পনা মাফিক? পুলিশ কি মনে করছে? একদমই তাই, পুরোটাই পরিকল্পনা মাফিক, পুলিশের এমনটাই বক্তব্য। তার মূলত কারণ হচ্ছে এই যে মহিলা অর্থাৎ শিল্পী বিবি, সেই দিনকে যেদিনকে ঘটনা ঘটে সেই শিল্পী বিবির কাছে যে ফোনটা এসেছিল সেই ফোনটা কিন্তু তার স্বামীই করেছিল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। পুলিশের বক্তব্য, বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য সন্দেহ, সেই সন্দেহের জন্যই প্রাথমিক অনুমান খুন করা হয়েছে এবং নাসিরই পুরো ঘটনা ঘটিয়েছে। একদম কিছু সময়, বেশ কয়েক ঘন্টা সময় পেয়েছিল নাসির, সেই ঘটনার সেই সময়ের মধ্যেই কিন্তু শিল্পী বিবিকে সে খুন করে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, অর্থাৎ খুনের এই শেখ নাসিরের সঙ্গে অন্য কোনো লোকজন জড়িত রয়েছে কিনা এই খুনের, সেটাও যেমন খতিয়ে দেখছে। পাশাপাশি শুধুমাত্র কি সন্দেহের জন্যই সে তার স্ত্রীকে খুন করলো সেটা জানবার জন্য কিন্তু ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ। অ্যারেস্ট করবার পরে তাকে আজকে আদালতে তোলা হবে এবং নজর রাখো। এবার বীরভূমের দিকে চলুন নজর রাখা যাক। বীরভূমে কুয়ে নদীর জল বেড়ে সেতু ডুবছে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত গ্রামবাসীদের। সেতু ডুবে যাওয়ায় লাভপুর থেকে কিন্ডাহারের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের কান্দরকুলা, খাঁপুর, জয়চন্দ্রপুর ও চতুর্ভুজপুর, বলরামপুর এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, সাধারণ মানুষজনরা যাতায়াত করছেন কিভাবে?
হ্যাঁ দেখো, একেবারে লাভপুরের বিভিন্ন জায়গা, লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের লাভপুর থেকে কিন্নাহাট যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারেই জলমগ্ন হয়ে রয়েছে। পাশাপাশি ময়ূরাক্ষী নদীতে জল ছেড়ে দেওয়ার কারণে সাঁইথিয়ার ফেরিঘাট ভেঙেছে এবং সিউড়িতে ময়ূরাক্ষী নদীর ঠিক নিচে যে ফেরিঘাট তৈরি করা হয়েছিল সেই ফেরিঘাটও ভেঙেছে। হিংলো নদীতে জল ছেড়ে দেওয়ার জন্য খয়রাশোলের কাছে একটি সেতু ডুবেছে। অর্থাৎ জেলার একাধিক জায়গায় জল যন্ত্রণার ছবি কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সেতু সেগুলো ডুবে যাওয়াতে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এই মুহূর্তে তিলপাড়া ব্যারেজের ছবিটা দেখাবার চেষ্টা করব। তিলপাড়া ব্যারেজ থেকেও কিন্তু জল ছাড়া হয়েছে, আর তার কারণেই কিন্তু ময়ূরাক্ষী নদীর নিচে থাকা সাঁইথিয়ার অস্থায়ী যে ফেরিঘাট, সেই ফেরিঘাট ভেঙে গিয়েছে এবং সাধারণ মানুষকে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে। অপরদিকে কুয়ে নদী, লাভপুরের কুয়ে নদী, সেই কুয়ে নদীতে জল বেড়ে যাওয়ার কারণে কিন্তু কিন্নাহাট থেকে লাভপুরের যে প্রধান যাতায়াতের রাস্তা, সেই যাতায়াতের রাস্তা একেবারেই এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। পুলিশ প্রশাসন সেখানে গিয়ে উপস্থিত হয়েছে যাতে কেউ প্রাণে ঝুঁকি নিয়ে সেই সমস্ত রাস্তাগুলিতে যাতায়াত না করে। সব মিলিয়ে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বত্র পুলিশ প্রশাসন বা কোথাও বিডিওরা যাচ্ছেন, সাধারণ মানুষকে সতর্ক করছেন যাতে কোনোভাবেই এই সমস্ত যে সেতুগুলো রয়েছে সেগুলিতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত না করে। এর পরবর্তী ক্ষেত্রে যদি আরও বৃষ্টি বাড়ে তাহলে লাভপুরের কুয়ে নদীতে জল বেড়ে যাওয়ার কারণে কিন্তু বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে এবং কারণ প্রত্যেক বছর কিন্তু এই কুয়ে নদীতে জল বেড়ে যাওয়ার কারণে বন্যা দেখা দেয়। এমনকি সুন্দরপুর বলে গ্রাম, কুয়ে নদীর বছর দুয়েক আগে সেই পুরো গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল, সেই ছবিও আমরা দেখেছিলাম। নতুন করে যাতে সেই পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে। অবশ্যই হিমাদ্রি, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ। এদিকে টানা বৃষ্টিতে ময়ূরাক্ষী নদীর জল বাড়ায় ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট। মল্লারপুর থেকে সাঁইথিয়া যাওয়ার জন্য এই ফেরিঘাট ব্যবহার করেন স্থানীয় মানুষজন। ফেরিঘাট ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা। এখনো তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হয়নি। এদিকে রাতভর বৃষ্টিতে দ্বারকেশ্বর নদে জল আরও বেড়েছে, জলস্তর বেড়েছে বাঁকুড়ার গন্ধেশ্বরী, কংসাবতী, শিলাবতী এবং শালী নদীতেও। জলের তলায় একাধিক সেতু। এই মুহূর্তে লাইভ ছবি দেখবো। হীরক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী হীরক। শুভজিৎ, দেখো, গত 4 দিন ধরে বাঁকুড়া জেলায় যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু বাঁকুড়া জেলার ওপর দিয়ে যে সমস্ত নদীগুলি বয়ে গেছে, অর্থাৎ দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, কংসাবতী, শিলাবতী, প্রত্যেকটা নদী কার্যত ফুঁসছে এই মুহূর্তে বলা যায়। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তোমার ভাবতেও অবাক লাগবে যে এটা একটা সেতু। সেই সেতুর ওপরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, মিনাপুর সেতুর ওপরে। সেতুর একেবারে প্রান্তের ছবিটা দেখাতে চাইবো যে সেতুর একেবারে ধারে যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো বেশ কয়েকটা এখনো পর্যন্ত ওপরের অংশ দেখা যাচ্ছে, কিন্তু মাঝের যে অংশ, সেতুর একেবারে মাঝের অংশে, সেখানে পিলারগুলো পর্যন্ত ডুবে গেছে। অর্থাৎ সেতুর ওপরে কোথাও 6 ফুট, কোথাও 7 ফুট, কোথাও 8 ফুট উচ্চতা দিয়ে দ্বারকেশ্বরের জল বয়ে যাচ্ছে। এই মুহূর্তে দ্বারকেশ্বর নদী কার্যত দুকুল ছাপিয়ে বইছে এবং যদিও এখনো পর্যন্ত কোথাও কোনো গ্রামে জল ঢোকার খবর পৌঁছয়নি, কিন্তু যেভাবে জল বাড়ছে তাতে শুধু দ্বারকেশ্বর নয়, দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী সমস্ত নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তেমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কংসাবতীর যে মুকুটমণিপুর জলাধার রয়েছে সেই জলাধার থেকে 12,500 কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে এবং তার ফলে একেবারে নিম্ন অববাহিকা যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তার পাশাপাশি শালী নদীর জল ইতিমধ্যেই সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকা সেখানে প্লাবিত করেছে, সেখানে একাধিক রাস্তা প্লাবিত হয়েছে, তার ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত। দ্বারকেশ্বর নদের ওপর থাকা শুধু এই মিনাপুর সেতু নয়, তার পাশাপাশি কেঞ্জাকুড়া সেতু সেটাও জলের তলায় রয়েছে, এছাড়াও ভাদুল সেতু সেই সেতু জলের তলায় রয়েছে। ফলে যাতায়াত ব্যবস্থা এক পাড় থেকে নদীর এক পাড় থেকে অপর পাড়ে মানুষজন নিত্যদিনের প্রয়োজনে যে যাতায়াত করেন সেই যাতায়াতের ক্ষেত্রে তারা চূড়ান্ত সমস্যায় পড়ছেন। আমি একবার দেখাতে চাইব সেই নদীর ছবি কি ভয়ঙ্কর চেহারা নিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে দ্বারকেশ্বর নদীর দুকুল ছাপিয়ে এই মুহূর্তে বইছে, জলস্তরের নজর থাকবে, নজর রাখো। এবার চলুন ঘাটালের দিকেও নজর রাখা যাক, কারণ ঘাটালেও বাড়ছে জল। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে জল পেরিয়ে চলছে যাতায়াত। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরো এলাকা সহ গ্রামীণ এলাকা। অসীম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অসীম, এই মুহূর্তে ছবিটা দেখাবে। অসীম,
দেখো এই মুহূর্তে আমি ছবি দেখাচ্ছি একটা, যে কেঠিয়া নদী, চন্দ্রকোনার যে শিলাবতী ও কেঠিয়া নদী যেই জল গিয়ে ঘাটালে পড়ে, তারপরেই কিন্তু ঘাটালের বন্যার পরিস্থিতি তৈরি হয়। দেখো সেই সরাসরি সেই ছবিটা দেখাবো, জলের কি স্রোত, কেঠিয়া নদীর যে জল, সেই জল ছবিটা দেখাচ্ছি, জলের কি স্রোত। দেখো প্রশাসন সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে মুকুটমণিপুর থেকে জল ছাড়বে, সেই জল যদি এসে পৌঁছায় তাহলে কিন্তু একটা পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে, সেরকমই কিন্তু একটা এলাকার সাধারণ মানুষ তারা মনে করছে। ইতিমধ্যে ঘাটালের কিন্তু পৌর এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু জল ঢুকেছে। ঘাটালের ডিঙি বা নৌকায় কিন্তু যোগাযোগের একমাত্র মাধ্যম, রাজ্য সড়কে উঠেছে জল। দেখো ইতিমধ্যেই কিন্তু মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তিনি কিন্তু চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা পরিদর্শন করেছেন, যে জায়গাগুলো নিয়ে কয়েকদিন আগেই বন্যায় শিলাবতী নদীর বাঁধ ভেঙেছিল, সেই বাঁধ ভাঙার কিন্তু তারা সেই জায়গাগুলি যান, এলাকার মানুষের সাথে কথা বলেন। এই মুহূর্তে কিন্তু মানস ভূঁইয়া ঘাটালে আছেন, ঘাটালে কিন্তু তিনি একটি প্রশাসনিক বৈঠক করছেন। দেখো সব দিক কিন্তু প্রশাসন নজরদারি চালাচ্ছে। তবে এলাকার মানুষজন তারা কিন্তু যেটা বলছে যে ইতিমধ্যেই তারা কয়েকদিনে 3টি বন্যার সম্মুখীন হয়েছে। যদি জল যদি আরো বাড়ে বা প্রাকৃতিক বিপর্যয় যদি আবার হয়, আকাশে যদি বৃষ্টি যদি আরো হয়, তাহলে কিন্তু একটা বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। অবশ্যই নজর রাখো অসীম কোনো পরিস্থিতি থেকে। অনেক ধন্যবাদ। এদিকে জল থই থই দুর্গাপুরের বহু রাস্তা, প্রবল বর্ষণে দুর্গাপুরের বেশিরভাগ রাস্তায় এখন জলের তলায়। জওহরলাল নেহরু রোডের সপ্তর্ষি পার্ক এবং কবিগুরু রোডে যান চলাচল ব্যাহত। এই পরিস্থিতিতে একটু ওয়েদার আপডেট দিয়ে আপনাদেরকে। আপাতত ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমলেও জমা জলের দুর্ভোগ, একাধিক জেলায় নদীর জল উপচে প্লাবন। ঝাড়খণ্ডে জলে বিপত্তি আরও বাড়তে পারে। বৃষ্টি কমায় বাড়বে আর্দ্রতা জড়িত অস্বস্তি। দিন রাতের তাপমাত্রাও কিছুটা বাড়বে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমলেও জমা জলের দুর্ভোগ, একাধিক জেলায় নদীর জল উপচে প্লাবন। ঝাড়খণ্ডের জলে বিপত্তি আরও বাড়তে পারে। আরও আপডেট নেব আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছে। কমলেশ, নিম্নচাপ অবশেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে পৌঁছে গেছে। তবে যেহেতু ঝাড়খণ্ডে রয়েছে, বাংলা থেকে অনেক দূরে চলে গেছে এমন নয়, এবং মৌসুমী অক্ষরেখাও রয়েছে, ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এটা ঠিক যে আজ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আর ভারী বৃষ্টি, অর্থাৎ যে একটানা বৃষ্টি হয়ে চলেছিল সেই পরিস্থিতি থেকে আপাতত রেহাই। সোমবার কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তার আগে অবশ্যই এরকমই থাকবে। কিন্তু যেহেতু বৃষ্টি কমে গেল, কোনো কোনো জায়গায় রোদ উঠে গেছে, ফলে ভ্যাপসা গরম এবং দিন রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। সোমবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি একেবারেই হচ্ছিল না, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। তন্নিষ্ঠা, বেশ ধন্যবাদ কমলেশ। জল ছবিতে দেখালাম, আরেকটা ছবি দেখাই। বেহাল রাস্তা পরিদর্শনে গিয়ে কেউ ফিরলেন জুতো হাতে, কেউ বা কোনো ক্রমে কাদায় পড়ার হাত থেকে বাঁচলেন। ছবিটা দেখুন। সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি ফিরলেন ঘুরপথে। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের যদুপুর গ্রামের নদী পাড়ের ওপর একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। তার উপরে কয়েকদিন আগেই বৃষ্টিতে শিলাবতী নদীর জল বেড়েছে, ভেঙে গেছে নদী পাড়ের রাস্তার বাঁধ। প্রশাসনের উদাসীনতার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন গ্রামের বাসিন্দারা। সেই রাস্তা দেখতে গিয়ে জুতো হাতে বাড়ি ফিরলেন এলাকার পঞ্চায়েত সদস্য। একবার ভেবে দেখুন, যাদের কাছে আবেদন করেন গ্রামবাসীরা যে আমাদের প্রত্যেক দিন এই অবস্থায় চলাচল করতে হয়, তারা একটা দিন গেছিলেন দেখতে, আর তাতেই এই অবস্থা। রাস্তা দ্রুত সারার আশ্বাস প্রশাসনের তরফ থেকে। এদিকে বেহাল নিকাশি ব্যবস্থা, জল থই থই পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভার 2 নম্বর ওয়ার্ড। কয়েকদিনের বৃষ্টিতে জল জমেছে এলাকায়। ড্রেনের নোংরা জল জমে বাড়ির সামনে, বাড়ছে মশা মাছির উপদ্রব। চরম ভোগান্তিতে প্রায় 60টা পরিবার। উপচে এসে আমাদের বাড়ি দিয়ে যাচ্ছে, যার জন্য ড্রেনটা পৌরসভা ক্লিয়ার করেনি। বারবার কাউন্সিলরকে জানানোর সত্ত্বেও ড্রেন ক্লিয়ার হয়নি, যার জন্য আমরা বাঁধতে বাধ্য হয়েছি। আমার ঘরের ভিতর দিয়ে পানি জল যাচ্ছে, ড্রেনের জল। ড্রেনে যত জল, নোংরা জল আর জল সব এদিকে দিয়ে এসতেছে। যত মাছি, মশা, পোকা, যত গন্ধ সব এইদিকেই এসতেছে। নতুন করে ড্রেনের সংস্কার হয়নি, আমাকে এই রাস্তার জল সব এই পাড়ার মধ্যে এই ড্রেনের উপর দিকে আসছে এবং উপচে এই পাড়াটা প্লাবিত হয়ে রয়েছে। এখানে বারবার কাউন্সিলরকে বলা আছে, পৌরসভায় বলা আছে, তারা একে অপরের দোষারোপ করছে। আমার 2 নম্বর ওয়ার্ডে 2টো জায়গা আছে, তো এইখানে আমি লেবার অলরেডি লাগিয়েছি। ওই লেবার এখানে কাজ করতে চাইছে না, ড্রেনকে এত নোংরা রাখে।
যার ফলে আমাদের এতদিন ছিল কি যে ওয়ার্ডের লোকেরা ড্রেন পরিষ্কার করে, কিন্তু ওই ওয়ার্ড থেকে আমি বারবার বলা সত্ত্বেও যে ড্রেন পরিষ্কার করার জন্য যদি কোনো থাকে আমাকে দিন, আমি ব্যক্তিগত টাকা দিয়ে আমি ড্রেনটা পরিষ্কার করে দেবো, কিন্তু আমি কোনো লেবার পাচ্ছি না। তাহলে আমাকে সিস্টেমের বাইরে যেতে গেলে একটু টাইম লাগবে, যার ফলে আমি বাইরের আমি চেষ্টা চালাচ্ছি, বাইরের এজেন্সি দিয়ে আমি ড্রেনটা পরিষ্কার করে দেব। ওই নালাটাকে পরবর্তীকালে ওখানে লোকাল যারা তারা বুঝিয়ে দেয়। আমরা পরিষ্কার করতে যাই তখন দেখেছি যে সামনের দিকে বুঝানোর কারণে বাকিটা আমরা সংস্কার করতে পারি না। ওখানে প্রচণ্ড পরিমাণে নোংরা জমে থাকে বলে কেউই রাজি হচ্ছে না। দূরের ওয়ার্ড থেকে কিছু লেবার আমরা সংগ্রহ করছি এবং শীঘ্রই আমরা বাকিটা মাটি কেটে ওই ড্রেনকে আবার বার করতে হবে, যেগুলো ওরা বুঝিয়ে দিয়েছে স্থানীয়রা। ওখানে আমিও গেছি, গিয়ে দেখেছি খুবই খারাপ অবস্থা। ওখানে প্রায় 50-60টা পরিবার আছে, ফ্যামিলি মানে ভোটার আছে, এবং সবথেকে বাচ্চারাও ওই জলে উপরে হেঁটে হেঁটে যায়। প্রশাসনকে জানিয়ে ওনাদের কোনো সুরাহা হয়নি। দেখুন, যদি আগামী 1 সপ্তাহের মধ্যে না হয় আমরা বড় রকম আন্দোলনে যাব ক্ষীরপাই মণ্ডল বিজেপি থেকে। এদিকে টানা বৃষ্টিতে প্লাবিত হুগলির গোঘাটের 3টি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বাঁকুড়া দ্বারকেশ্বর এবং রূপনারায়ণের জলস্তর বাড়ায় সেই জল ঢুকছে হুগলিতেও। বারবার প্রতিশ্রুতি মিললেও তৈরি হয়নি সেতু। চাঁদা তুলে নিজেরাই সেতু তৈরির কাজে গ্রামবাসীরা। কয়েক বছর আগেই ভেঙে গিয়েছে আরামবাগের আরান্ডি ও মাধবপুরের সংযোগকারী খালের উপর সেতু। অভিযোগ প্রশাসন ও নেতাদের আশ্বাস মিললেও বাস্তবে সেতু হয়নি। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি সেতু তৈরির কাজ শুরু হবে। বিজেপি বিধায়কের দাবি সেতু তৈরির পরিকল্পনা নেই সরকারের। তৃণমূল বিজেপি বিতর্কে সেতু কাজে খোদ গ্রামবাসীরাই। বড় বড় গাছ কেটে ফেলে হচ্ছে, দেখবে পাটা দিলে ঠিক সুবিধা হয় কি বাঁশ দিলে সুবিধা হয়। তারপরও তো একটা ঝুঁকি রয়ে যাচ্ছে এটা দিয়ে পারাপার করার জন্য। পারাপার করার ঝুঁকি রয়ে যাচ্ছে, আর কি করা যাবে? আমাদের তো এত টাকা পয়সা নাই যে আমাদের টাকা পয়সা তা তো আছে যে আমরা ঢেলে নিয়ে ভালোভাবে যাব। মরণ হয় এখানেই হবে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। এরা চুরি চামারি বাটপারি এইসব করতে করতে এরা একেবারে মানে দিশাহারা হয়ে পড়েছে। ভিডিও থেকে শুরু করে এসডিও, পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সবাই এসেছে, কেউ কিন্তু কিছু এখন পর্যন্ত কিছু করতে পারেনি। আমাদের নেতৃত্ব ছাড়াই কৃষকদের আন্দোলন হয়েছিল। এবার কৃষকদের কাছে আপনাদের মাধ্যমে আমি খবরটা দিয়ে দিলাম যে ওই ব্রিজটা, জয়সিনচকের ব্রিজটা সরকার করবে না। বিধায়কের প্রশ্নের উত্তরে লিখিতভাবে তিনি জানিয়েছেন। মানুষ কোথায় যাবে? গ্রামের মানুষ ওরা সবাই উদ্যোগী হয়ে করছেন। এটা গ্রামের মানুষ বলছে পঞ্চায়েত করছে না, আমরা নিজেরা করছি। গ্রামের মানুষরা করছে, এটা খুব সাধুবাদ জানায়। সবাই মিলে তাদের করার জন্য আমি পঞ্চায়েতকেও বলেছিলাম যে সামনের যে গাছ রয়েছে 2-4টা গাছ কেটে নিয়ে ব্রিজটা এই রয়েছে করে চলাচলের জন্য, নাহলে অসুবিধা হচ্ছে মানুষ। চাপাপুকুর স্টেশনে যাওয়ার রাস্তা বেহাল, চরম ভোগান্তিতে নিত্যযাত্রী এবং গ্রামবাসীরা। বসিরহাটের চাপাপুকুর স্টেশনে যাতায়াতের প্রধান রাস্তাটি গত 4 বছর ধরে এতটাই বেহাল যে সামান্য বৃষ্টিতেই এটা নদীর চেহারা নেয়, যার ফলে সমস্যায় হাজার হাজার নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী এবং নিত্যযাত্রীরা রেল দপ্তরকে বহুবার রাস্তাটি মেরামত করার কথা বললেও কোনো কর্ণপাত করেননি। এমনকি স্থানীয় চাপাপুকুর পঞ্চায়েতও এ বিষয়ে রেল দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু অভিযোগ রেল দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো হেলদোল দেখা যায়নি। এই অবস্থায় দ্রুত রাস্তাটি পুনর্নির্মাণ এবং ড্রেন তৈরির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মানুষ যখন এই রাস্তাটাকে অ্যাভয়েড করবে, স্টেশন চত্বর পর্যন্ত যাওয়ার আর একটাই রাস্তা, সেটা হলো রেল লাইন। যখন এই রাস্তাটা অ্যাভয়েড করে রেল লাইনের উপর দিয়ে যাবে তখন দুর্ঘটনা ঘটতে পারে। কিছুদিন আগেই ঘটলো ভাসিলা স্টেশনে। অনেকবার ডিআরএমকে, স্টেশন মাস্টারকে চিঠি দিয়েছি, অ্যাপ্লিকেশন করেছি, তার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না, শুধু প্রশ্বাস দিয়ে যাচ্ছে হবে হবে হবে। কিন্তু এই যে দুর্যোগ, এই যে এখান থেকে পুরোটা এখানে অন্তত 200 মানুষ বাস করে, আর এখানে হাজার হাজার নিত্যযাত্রীরা যাওয়া আসা করে, কিন্তু এদের কোনো শোনা হচ্ছে না। আমাদের চাপাপুকুর হচ্ছে রেলের রাস্তা, আমাদের এদিক থেকে আসতে হয়, বৃষ্টির সময় আমাদের খুব কষ্ট করে আসতে হয়। আমরা ডিআরএমকে জানিয়েছি, কিন্তু কোনো রকম এখনো আমরা পাচ্ছি না। আমরা রেলের যে কোনো দিন ছোটোখাটো দুর্ঘটনা হচ্ছে, কিন্তু যে কোনো দিন বড় ধরনের একটা অঘটন ঘটতেই পারে। রাজগঞ্জে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের পর দেহ লোপাট, দোষী সাব্যস্ত 3 জনের ফাঁসি সাজা শোনালো আদালত। নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আপডেট নেব নীলেশ্বর। দেখো, অত্যন্ত মর্মান্তিক এবং হারহীন করা ঘটনা ঘটে গিয়েছিল 2020 সালে রাজগঞ্জে। এইখানে ওই নাবালিকাকে
প্রথমে অপহরণের উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হয়, এরপর তাকে বারবার ডেরা বদল করা হয় এবং তাকে গণধর্ষণ করা হয়। তারপর তাকে খুন করা হয় এবং তার দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়ে সেখানে কেমিক্যাল ঢেলে দেওয়া হয় ওই দেহকে তাড়াতাড়ি ডিকম্পোজ করার জন্য। এই রকম ঘটনায় 3 জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল রাজগঞ্জ থানার পুলিশ। দীর্ঘ ট্রায়ালের পর আজকে পক্সো আদালতে শুনানি ছিল এবং পক্সো আদালতের বিচারক রিন্টু সুর একটা বেনজির রায় দিয়েছে। আজকে এই রায় জলপাইগুড়ি আদালতে কোনোদিনও হয়নি। একসঙ্গে 3 জনকে কিন্তু ফাঁসির সাজা শুনিয়েছে। বেশ, ধন্যবাদ নীলেশ্বর। আরজিকর মেডিকেল কলেজ, কসবা ল কলেজে ধর্ষণ, নারী নির্যাতন থেকে কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমার আঘাতে স্কুলছাত্রীর মৃত্যু। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের লালবাজার অভিযান। সৌরভ দত্তপদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী লাইভে। সৌরভ, ছবি তো দেখবো, একটু আগে তুমি দেখাচ্ছিলে শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস নেতা কর্মীরা তারা এগিয়ে চলেছেন। ছবি দেখার পাশাপাশি আরেকটা বিষয় একটু জানতে চাইবো, শুভঙ্কর সরকার নিজে গেছিলেন, নিজে গিয়ে আরজি কলেজের নির্যাতিতা তিলোত্তমা তার বাবা মাকে এই কর্মসূচিতে স্বাগত জানিয়েছিলেন। কি রেসপন্স পেয়েছেন, মুখ খুলেছেন এই বিষয়ে? দেখো, একেবারে ছবিটা দেখাবো সরাসরি। বৃষ্টির মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে ঠিক যে জায়গায় এর আগেও লালবাজার অভিযান যখন বিরোধীরা করেছে, যে জায়গায় ব্যারিকেড করা হয়, ঠিক সেই জায়গাটাতেই ব্যারিকেড করা হয়েছে এবং ব্যারিকেড করে এখানে কংগ্রেস কর্মীরা তুমি দেখতে পাচ্ছ যে সেই ব্যারিকেডের উপরেই কংগ্রেস কর্মীরা রয়েছেন। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন এখানে। শুভঙ্কর সরকার বসে পড়েছে। দাদা লাইভে আছে। লালবাজার অভিযান এর আগেও বিরোধীরা করেছে, আপনারাও করলেন। কংগ্রেসের এই আন্দোলন কর্মসূচি আপনাদের কতখানি উজ্জীবিত করছে? আপনারা তো দেখতেই পাচ্ছেন, এত জল বৃষ্টিতে আমাদের কর্মীরা কেউ যায়নি। আমাদের কোন কর্মীরা তারা কিন্তু চলে যায়নি, তারা সবাই আছেন। এটা থেকেই বুঝতে পারছেন কংগ্রেস কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। মহিলারা দেখুন, মহিলারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তারাও আছেন। তিলোত্তমার বাবা মাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছিলেন এই কর্মসূচিতে। আজকে লয়ারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে বলে আসতে পারলেন না, শেষ মুহূর্তে লয়ার ওনাদের সময় দিয়েছেন। এই যে বৃষ্টি স্নাত কলকাতা, বৃষ্টির মধ্যেই উঠুন উঠুন মেয়েদের বসতে দাদা লাইভে আছে। আজকের এই মিছিল থেকে আপনারা কি বার্তা দিতে চাইছেন? পুলিশ মন্ত্রীকে বলছি, আপনাকে দিদি বলে ডাকে, আপনি বাংলায় মায়ের ভূমিকা পালন করুন, তাহলে সব সমস্যা সমাধান। আপনাদেরকে ডেপুটেশন দেওয়ার